একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নতুন কমিশন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বলে মনে করছেন রাজনীতিকরা। কোনো কিছুতে প্রভাবিত না হয়ে ইসি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলেও আশা নেতাদের। নতুন নির্বাচন কমিশন গঠনের পর প্রতিক্রিয়ায় এসব কথা জানান তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে আওয়ামী লীগ সরকারের সময়ে গঠিত কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর গঠন করা হয় সার্চ কমিটি। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ নিয়োগ পান ৪ কমিশনার। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলছেন, আগের নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। নতুন কমিশন তা পূরণ করতে পারবে বলেও আশা করেন তিনি। সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়, এটাই প্রত্যাশা। আওয়ামী লীগ সরকারের কোনো নির্বাচন বিতর্কের বাইরে ছিল না। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা কারো দ্বারা প্রভাবিত না হয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করবে নতুন কমিশন। এই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন দিবে, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে, এবং সকল পর্যায়ে সংসদ থেকে শুরু করে লোকাল গভর্নমেন্ট পর্যায় পর্যন্ত জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে। দুঃখের সাথে দেখেছি যে নির্বাচন কমিশনগুলো সরকার যেভাবে ব্যবহার করতে চেয়েছে সেইভাবে তারা ব্যবহার করেছে। কাজেই আমরা মনে করি যে বাংলাদেশে এখন নতুন একটা যাত্রা শুরু হচ্ছে এবং এই নির্বাচন কমিশন জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য যা করা দরকার সেটা করবে। বিশিষ্ট জনেরা বলছেন, জনগণের আস্থা ফেরাতে বেশি গুরুত্ব দিতে হবে নতুন কমিশনকে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে চ্যালেঞ্জ থাকলেও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে নিজের অঙ্গীকার তুলে ধরেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অবসরপ্রাপ্ত এ সচিব এ অঙ্গীকারের কথা তুলে ধরেন। বলেন, জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে দেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে তার নিয়োগের কথা জানা যায়। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য ৪ নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে সিইসি এবং সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে কমিশনার নিয়োগ দেয়া হয়। এএমএম নাসির উদ্দিন, তার কথা শুনি এবং তার মন্তব্য শুনি। স্যার, আপনাকে অভিনন্দন। এদিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, যতই চ্যালেঞ্জ আসুক না কেন, সব চ্যালেঞ্জ নির্বাচন কমিশন মোকাবিলা করবে। তখন চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে, এবং এই নির্বাচন সংক্রান্ত যে চ্যালেঞ্জগুলো আপনারা যেটা হয়তো বলছেন, যত চ্যালেঞ্জ আছে এবং আসবে মোকাবেলা করব। কারণ আমাদের জাতি এখন ঐক্যবদ্ধ, তারা সবাই একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চায়। এছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কমিশনের মিশন ও ভিশন বলে জানান নতুন সিইসি। ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া জাতিকে, এটা আমি আমার নিজের আমার মূল লক্ষ্য এটা, এবং সেটা করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব। আমার আত্মবিশ্বাস আছে যে এই ক্ষেত্রে আমি সফল হব ইনশাল্লাহ। সিইসি বলেন, আগে ৩ সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। মানুষের যে কোনো দুষ্ট নাই, ভোট দিতে পারে না, গিয়ে লাভ নাই। আমি নিজেও তো দিতে পারি নাই। আমি নিজে 2018-তে গেছিলাম, 14তে ভোটের কেন্দ্রে যাইনি, 24-এ তো যাওয়ার প্রশ্নই আসে না। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা বলতে যা বোঝায়, আমরা সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হাসিনা সরকারের পতনের পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ কমিশনের ৫ সদস্য। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জের অনুষ্ঠানে তিনি ছিলেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট জনরাও তার উপস্থিতিতে উচ্ছ্বসিত হন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার বিকেল 4:45টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি প্রধান। কারামুক্ত হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া। বিএনপি প্রধান সেনাকুঞ্জে পৌঁছানোর পর একে একে বিশিষ্টজনেরা তার সাথে সাক্ষাৎ করেন। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের 3 অগ্রনায়ক নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ তার শারীরিক অবস্থার খোঁজ নেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দেয় খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতির আদর্শ ধারণ করে দেশ গঠনে আরও ভূমিকা রাখবে সশস্ত্র বাহিনী। দেশের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজে প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ। আমাদের প্রত্যাশা, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করতে প্রতিবছর 21শে নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যমুনা সেতুর টোল আদায়ে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে একটি বিদেশি কোম্পানিকে দেয়া হয়েছে। এতে সরকারের ক্ষতি 20 কোটি টাকার বেশি। দেশি কোম্পানিটি প্রস্তাব দেয় 55 কোটি টাকার, অথচ 60 কোটি টাকায় কাজ পেয়েছে চীনা প্রতিষ্ঠান। অনুসন্ধান বলছে, সাবেক আইনমন্ত্রীর প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সব আয়োজন ছিল, কিন্তু সরকার পরিবর্তন হয় তড়িঘড়ি করে চীনা কোম্পানিকে কাজ দিয়েছে সেতু বিভাগ। 1998 সালে যমুনা সেতু উদ্বোধনের পর থেকে টোল আদায় করেছে 4টি প্রতিষ্ঠান। এদের সাথে চুক্তি হয় 5 বছরের জন্য, কিন্তু 2016 সালে চুক্তি শেষ হলে বাধে বিপত্তি। ঠিকাদার নিয়োগ সময়ের ব্যাপার, তাই কারিগরি সহায়তার জন্য আনিসুল হকের প্রতিষ্ঠান সিএনএসকে 6 মাসের দায়িত্ব দেওয়া হয়। পরে সেই প্রতিষ্ঠানই যাতে কাজ পায় এমন শর্ত আরোপ করা হয়। তারপরও কাজটি পাবে না বুঝতে পেরে হাইকোর্টে রিট করেন সাবেক আইনমন্ত্রীর প্রতিষ্ঠানটি। মামলা চলাকালে টোল আদায় করতে থাকে সিএনএস। 8 বছরে প্রায় 40 কোটি টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি। 2022 সালে রিট নিষ্পত্তি হলে আবারও দরপত্র আহ্বান করে সেতু কর্তৃপক্ষ। 50টি কোম্পানি টেন্ডার জমা দিলেও বাছাইয়ে রাখা হয় 3টিকে। এর মধ্যে সিএনএসও ছিল। চীনা কোম্পানি সিআরবিসি প্রস্তাব দেয় 60 কোটি 57 লাখ টাকার, বেইজিং আর এইচওয়াই টেকনোলজি 74 কোটি 71 লাখ টাকা, আর আনিসুল হকের সিএনএস দেয় প্রায় 80 কোটি টাকার প্রস্তাব। কিন্তু যমুনা সেতু পরিচালনায় অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সর্বনিম্ন দরদাতাকে বাদ দেওয়া হয়। তাদের প্রস্তাব ছিল 55 কোটি 36 লাখ টাকার। টেন্ডার কিনলো 50টা, ড্রপ করছে 10টা। ওপেনিংয়ের সময় 2টা কোম্পানি আনিসমানি দেয়নি। তা 8টা টিকার মধ্যে এখন সবজি তো খুলছে এদের কাছে না, সব এরা নিজেরাই খুলছে। খুললে দেখছে যে আমি লোয়েস্ট। আমার এটা রাস্তা করে সরাই দেখাইলো, আমরা সিরিয়ালি 4টা খুললাম। গভর্নমেন্ট টপল ডাউন হয়ে গেল, পরে তাড়াতাড়ি করে চাইনিজ কোম্পানির লোয়েস্ট বানায় সিএনএসরে দেওয়ার চেষ্টা ছিল। গত 1 সেপ্টেম্বর থেকে যমুনা সেতুতে টোল আদায় শুরু করেছে চীনা কোম্পানি। তবে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দেয়ায় 5 বছরে সরকারের ক্ষতি 20 কোটি টাকা। সেতু বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কয়েকটি কোম্পানি সব কাজ দখলে রেখেছিল বলে অভিযোগ বঞ্চিতদের, যদিও তা অস্বীকার করেছেন প্রধান প্রকৌশলী। আমরা টেকনিক্যাল প্রপোজালগুলো ইভ্যালুয়েশন করি,
টেকনিক্যাল প্রপোজালে ইভ্যালুয়েশনে যারা রেসপন্সিভ হয় শুধুমাত্র তাদের আর্থিক প্রস্তাব খোলা হয়। এই আর্থিক প্রস্তাবের মধ্যে যে লোয়েস্ট হয় তাকে কাজ দেওয়া হয়। টেকনিক্যাল পার্টে ওরা কি করে, মন মতো 4টি টেন্ডারই খুলে। টেকনিক্যালি তো আমরা হাই পয়েন্ট, কিন্তু ইউরোপিয়ান কোম্পানি আমাদের জয়েন্ট ভেঞ্চার, তখন তারা বলে কি যে হ্যাঁ আপনাদের তো এটা নাই ওটা নাই, মানে আমতা করে কোনো উত্তর দিতে পারে না, সঠিক উত্তর দিতে পারে না, কারণ আমরা সব কিছুই তো দিছি। আমরা কি যাই না, আমরা যমুনা ব্রিজ চাইছি, আমরা যাই না কিভাবে টেন্ডার দিতাম? যে 3টি কোম্পানি কাজের জন্য উপযুক্ত বিবেচিত হয় তাদের কে কত নম্বর পেয়েছে এবং অন্যদের কেন বাদ দেওয়া হয়েছে এসব জানতে চাইলে সেতু সচিব বা প্রধান প্রকৌশলী কথা বলতে রাজি হননি। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে দরপত্র প্রক্রিয়া স্বচ্ছ না হলে খরচ বাড়ে, যা টানতে হয় যাত্রীদের। অস্বচ্ছ প্রক্রিয়ায় যদি এই ধরনের কোনো টেন্ডার হয় তার জন্য কিন্তু একটা রিভিউ হবে এবং এটা ইন্ডিপেন্ডেন্ট। সবচেয়ে বড় যে জিনিস আগের সরকারে ছিল, সবাই সিন্ডিকেট হয়ে গিয়েছিল, সুতরাং তার স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট। সেতুসহ বিভিন্ন সড়ক অবকাঠামোর টোল আদায়ে বিদেশি নির্ভরতা কমালে সাশ্রয় হবে বলেও মত দেন বিশেষজ্ঞরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্লাস 8 পাস মাদারীপুরের জয়নাল এখন ঢাকার বড় চিকিৎসক। চেম্বারে বসেন 3 হাসপাতালে। নিজের নাম বদলে বনে গেছেন ডাক্তার আরিফ হাসান। রোগী দেখেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জন হিসেবে। চিকিৎসক পরিচয়ে বিয়ে করেছেন 5 বছর আগে। রাজধানীর মাতুয়াইলের ফেইথ হাসপাতাল। রোগী দেখছেন ডাক্তার আরিফ হাসান, অর্থোপেডিক সার্জন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। তার বিএমডিসি নিবন্ধন নম্বর 81383। এই ওষুধটা 1 সপ্তাহ খান, দেখেন আল্লাহ পাক কতটুকু ভালো রাখে। অপারেশন প্রয়োজন নেই জানিয়ে রোগীকে দিলেন প্রেসক্রিপশন। জেনারেটর আর অপারেশন লাগবে না, কারণ ডক্টর প্রথম যিনি অপারেশন করছেন তিনি এভাবে করতে পারতেন। কিছুক্ষণ পর তার চেম্বারে এক ব্যক্তি, তার নামও ডাক্তার আরিফ হাসান। তারও বিএমডিসি নিবন্ধন নম্বর 81383। এবার 2 আরিফ হাসান পাশাপাশি। বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন নম্বরের সঙ্গে পরের ব্যক্তির চেহারা মিলে গেল। আপনার ছবি এখানে নাই কেন? ওনাকে চিনতে পারছেন? জি জি, উনি আরিফ হাসান। উনি আরিফ হাসান, তাহলে আপনি কে? সন্দেহ জাগে, তবে কি তিনি এমবিবিএস ডাক্তার নন? এমবিবিএস এর ডিটেইল কি বলেন তো? এমবিবিএস এর মেডিকেল, না 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 বলেন, আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি, আপনি মুখে বলেন। এবার বলেন এমবিবিএস এর ডিটেইল কি? লেখো না, উনি বলুক। আমি সবই পারি দাদা, বলেন, এটা বলতে পারি। এমবিবিএস এর ডিটেইল বলেন। ব্যাচেলর অফ মেডিকেল, ব্যাচেলর অফ মেডিকেল, মেডিকেল স্টুডেন্ট। ব্যাচেলর অফ মেডিকেল স্টুডেন্ট। আমি এমএস করেছি, সেটারটা বলে দিই আমি। কোত্থেকে করছেন? আপনি তো এমবিবিএস ডাক্তারই না, আপনি এমএস করলেন কোত্থেকে? অর্থোপেডিক সার্জন পরিচয়ে চিকিৎসা দিলেও লিখতে পারলেন না তা। সঠিক হয়েছে? জি, সঠিক হয়েছে। এবার জানা গেল তার শিক্ষাগত যোগ্যতা, তবে দেখাতে পারলেন না কোনো সনদ। আপনি কি পাস? আমি ইন্টারমিডিয়েট পাস। আপনার আসল নাম কি? আমার আসল নাম ডাক্তার আরিফ হাসান জয়নাল। আরিফ হাসান জয়নাল। আপনার এনআইডি কার্ড বের করেন। বললাম তো হারিয়ে গেছে। এই ব্যক্তির আসল নাম জয়নাল আবেদিন, কিন্তু সব জায়গায় পরিচয় দেন তিনি ডাক্তার আরিফ হাসান। যাত্রাবাড়ির 3টি হাসপাতালে রোগী দেখেন তিনি। আমি তো বললাম দাদা আমি ভুল করেছি, আমি বলতেছি তো আপনাদেরকে দাদা আমি ভুল করেছি, ভুল করেছি দাদা, আমি তো বলতেছি দাদা আমি ভুল করেছি। এখন কি হবে? এখন কি হবে? আমি আর কখনো এটা করব না। 5 বছর আগে বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক পরিচয়ে বিয়ে করেছেন জয়নাল আবেদিন। তার স্ত্রীও জানেন না আসল নাম। ওনার কাছে ডাক্তারের পরিচয়, মেয়ে বিদিতে ঢাকায় পিজিতে লেখাপড়া করতেছে, তো ওখান থেকে ডাক্তার হয়ে বেরিয়ে ওই হিসাবে আর কি মেয়ে বিয়ে দিছি। এনাম মেডিকেলের চিকিৎসক আরিফ হাসানের নাম ও বিএমডিসি নিবন্ধন নম্বর ব্যবহার করে চিকিৎসক সেজেছিলেন জয়নাল। তার ভুল প্রেসক্রিপশনের কারণে সম্প্রতি প্রশ্নের মুখে পড়েন ডাক্তার আরিফ।
স্যার সলিমুল্লাহ মেডিকেল আদর ট্রলি বয় না ওয়ার্ড বয় না ঝাড়ুদার ছিল, সে নিজেই ভালো জানে। সে এখন একজন MBBS এবং MS অর্থোপেডিক্সের সবচেয়ে বড় একটা ডিগ্রি লিখে সে এখানে রুগী দেখতেছেন এবং আমার কাছে তথ্য আসে সে অপারেশনও করেন। জয়নালের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণ দেখাতে পারেনি ফেইথ হাসপাতাল। এই ভুয়া চিকিৎসককে দিয়েই রোগী দেখানো হয় 3 বছর। শনি ডাক্তার কয়েকটা হসপিটালে চেম্বার করতেন, তো ওই বিশ্বাসে প্রথমে নিয়েছি। ভোটার আইডি কার্ড সব উনি সেম টু সেম দেখাইছে BMDCর সাথে। আমরা চেক করলাম, চেহারার সাথে মিল পাইলাম না। তখন একটা স্যারকে তো আমরা দ্বিতীয়বার প্রশ্ন করতে পারি না। পরে জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের আবাসিক হলে সিট বরাদ্দ নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন কয়েকজন শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো শিক্ষার্থীরা শিবির ও ছাত্রদলের বলে জানা গেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে 28 নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানায়, হলের সিট বরাদ্দকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। ছাত্রদলের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যহীনভাবে সিট বরাদ্দের দাবি জানালে ছাত্র শিবিরের কর্মীরা তাদের উপর হামলা চালায়। তবে ছাত্র শিবিরের নেতাকর্মীদের অভিযোগ অস্বীকার করে জানান, হলের সিট বরাদ্দ করতে গেলে ছাত্রদল ও স্থানীয়রা এসে বাধা দেয়। এর এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ তাদের। কিশোরগঞ্জে ডিবি হারুনের 100 কোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্ট। প্রতি কক্ষের জন্য এক দিনের ভাড়া ছিল 20,000 টাকা। অথচ এটি গড়তে ভয় দেখিয়ে জোর করে নেওয়া হয়েছে যে জমি, তার দাম এখনও পাননি কৃষক। রিসোর্ট বন্ধ, হারুন ও তার ভাই রশিদ পলাতক। তাই সে টাকা পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মিঠামইনের প্রত্যন্ত গ্রাম হোসেনপুর। হাওরের মাঝে 40 একর জায়গা জুড়ে প্রেসিডেন্ট রিসোর্ট। সাবেক ডিবি প্রধান হারুন অত্যাধুনিক এই রিসোর্টটি গড়ে তোলেন। পুকুর, হেলিপ্যাড, সুইমিং পুল ও ক্যাফে সুবিধাসহ ডুপ্লেক্স কটেজে 40টি শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে। প্রতি কক্ষের একদিনের ভাড়া 20,000 টাকা। তাই রিসোর্টটিতে সাধারণের যাতায়াত ছিল না বললেই চলে। তবে 5 আগস্ট সরকার পতনের পর থেকেই জনমানবহীন ভুতুড়ে অবস্থায় পড়ে আছে। রিসোর্টে ঘুরতে আসছিলাম, এখন এসে দেখি এখানে তালাবদ্ধ দেওয়া। ঢাকা থেকে ভিভিআইপি লোকজন আসতো, কারণ হারুন সাহেব ছিল তখন একজন ক্ষমতাসীন পুলিশ কর্মকর্তা। অভিযোগ আছে, রিসোর্টের জন্য ভয় দেখিয়ে জোরপূর্বক নেয়া জমির দাম এখনো পাননি অনেকেই। যাদের সম্পত্তি দখল করে তৈরি হয়েছে রিসোর্টটি, তারা এখনো হারুনের ভয়ে মুখ খুলছে না। জায়গা কিনছে, আর কিছু সাধারণ মানুষ এবং নিরীহ মানুষ তাদের জায়গা জোরপূর্বক দখল করে এই রিসোর্টটা করছে। কিন্তু তখনকার সময় ওই সাধারণ মানুষগুলা হারুনের এই অত্যাচারের কোনো প্রতিবাদ করার সুযোগ পায় না। যা দেখতে চাই যে সত্যিকার অর্থে যে এত টাকা কোথা থেকে হারুন সাহেব পেল। 5 আগস্টের পর থেকে রিসোর্ট বন্ধ রয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা হারুনের ভাই শাহরিয়ার রশিদ আছেন পলাতক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনিশ্চয়তার মুখে গোপালগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 22 শিক্ষার্থী। হঠাৎ করে ভর্তি বাতিল হয়, পিছু ছাড়ছে না দুশ্চিন্তা ও হতাশা। কর্তৃপক্ষ বলছে, কারিগরি কারণেই এই জটিলতা। তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি বাতিল করে পছন্দের বিষয় পেয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 22 শিক্ষার্থী। পরে ব্যক্তিগত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তাদের জানানো হয় ভর্তি বাতিল হয়েছে। শিক্ষার্থীরা জানান, ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে 2 থেকে 3 দিন ক্লাসও করেছেন অনেকে। হঠাৎ এমন সিদ্ধান্তে হতাশ তারা। ক্যাম্পাস থেকে যাচ্ছি, বাসের মধ্যে ফোন করে বলতেছে যে আপনার এরকম সিট নেই, অবশিষ্ট সিট নেই, আপনি এখন অন্য ভার্সিটিতে মাইগ্রেশন যদি পান তাহলে আপনি কাগজ, পেপার ছিল, টাকা সব কিছু উঠাই নিয়ে অন্য ভার্সিটিতে করতে পারবেন। আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে এবং আমি একদিন ক্লাসও করছি। ওই দিন আমাকে হঠাৎ করে কল দিয়ে বলা হয় যে আমাদের এখানে সিট নেই, আমরা মাইগ্রেশন আপনারা অন করে দিচ্ছি। অভিভাবকরা জানিয়েছেন, টেকনিক্যাল সমস্যার কথা বলে ভর্তি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফেরত নিতে বলা হয়েছে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র। এতে সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা। এরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, এদের ক্লাস হবে এটাই জানি। হঠাৎ করে
ফোন দিয়ে কাউকে মেসেজ দিয়ে বলতেছে যে না তোমার ভর্তি বাতিল। যাওয়ার আর জায়গা নেই, ওদিক ভর্তি ক্যান্সেল করে আসছে। এই অবস্থা, এই মতো অবস্থা আমার মেয়ে বলছে যে মা আমার সুসাইড ছাড়া আর কোনো পথ নেই। এই ঘটনায় 3 সদস্যের কমিটির তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি তারা। গত 11 নভেম্বর ওরিয়েন্টেশনের পরই বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ হয়নি বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির অন্যতম সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত অন্তর্বর্তী সরকারের আশু করণীয় প্রস্তাব 100 দিনে কতটা বাস্তবায়ন হলো শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন দ্রব্যমূল্য আসলে নিয়ন্ত্রণের মধ্যে নেই। তেল, ডিম, পেঁয়াজের মতো পণ্যের ক্ষেত্রে দেখা যায় মাত্র কয়েকটি কোম্পানি এগুলো নিয়ন্ত্রণ করে। অনেক সময় কৃত্রিম সংকট তৈরি করা হয়। এই জায়গাটায় সরকারের যথাযথ ভূমিকা দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি। গত 5 অক্টোবর গণ অধিকার কমিটির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে 13 দফা দাবি জানানো হয়েছিল। সংবাদ সম্মেলনে এই 13 দফা প্রস্তাব পড়ে শোনান গণতান্ত্রিক অধিকার কমিটির যুগ্ম আহ্বায়ক মহা মির্জা। পরিস্থিতির উন্নতি হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিন্তু দ্রব্যমূল্য আসলে নিয়ন্ত্রণের মধ্যে নাই। এবং আমরা কোনো পণ্য, বিশেষত তেল কিংবা ডিম, পেঁয়াজ, এগুলোর ক্ষেত্রে আমরা দেখি মাত্র কয়েকটা কোম্পানি এগুলো নিয়ন্ত্রণ করে। এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো। ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ আহমেদ, কি পরিস্থিতি দেখছেন? আলু, পেঁয়াজ সহ তেলের বাজারে অস্থিরতা কমতে শুরু করেছে কিনা? শরীফ, পরিস্থিতি আসলে যদি বলা হয় মোটা দাগে হতাশাজনক। কারণ এখানে যারা বিক্রেতা এবং যারা ক্রেতারা দুই পক্ষই কিন্তু হতাশ প্রকাশ করছে। আমি এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আলুর বাজারে রয়েছে। আমি যদি একটু চিত্রটা দেখাই, অর্থাৎ আমরা যদি আরেকটু পেছনে তাকাই, বলা যায় প্রায় মাসখানেক ধরে আলুর দাম চড়া এবং এটা দামটা কমার কোনো লক্ষণই নাই। এবং সেক্ষেত্রে যারা বিক্রেতা, খুচরা বিক্রেতা, তারাও কিন্তু সে একই হতাশা প্রকাশ করছে। তারা যেটা বলছে যে আসলে খুচরা বাজারে অভিযান বা জরিমানা করে লাভ নেই, তাদেরকে মানে সরকারি সংস্থাকে হিমাগারে তদারকি করতে হবে। এই জন্য তারা হতাশা প্রকাশ করছে, কেন শুধুমাত্র খুচরা বাজারে দোষারোপটা করা হয়। এর পাশাপাশি যারা বিক্রেতা আসছেন, তারা হচ্ছে যারা ক্রেতা ভোক্তারা, তারা কিন্তু আরও বেশি হতাশা প্রকাশ করছে। তারা বলছে যে আসলে নতুন সরকারের কাছে যে সবচেয়ে বেশি দাবি ছিল ভোগ্যপণ্যের বাজার যেন নিয়ন্ত্রণে করা, কিন্তু আসলে সেটা আর কোনো লক্ষণীয় যাচ্ছে না। এবং আমি এই মুহূর্তে যদি আজকে দামটা বলি, কারণ বাজার প্রতি কেজি পাইকারিতে আলু বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি দরে, এবং আরেকটু পাশে একই বাজারে খুচরা বাজারে 75 টাকা, এবং পাড়া মহলের দোকানেও কিন্তু 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ আলুতে কোনো স্বস্তি পাচ্ছে না ভোক্তারা। এবং গত পরশুদিন কিন্তু আলুতে টিসিবি দ্বিতীয়বারের মতো খোলা ট্রাকে 40 টাকা কেজি দরে আলু বিক্রি করেছে। বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে তারা হিমাগারে তদারকি করবে, এখন এটা কতটুকু তদারকি করবে সেটা আসলে সময়ই বলে দেবে। এর পাশাপাশি যদি বলা হয় পেঁয়াজের বাজারে আমদানিটা ভালো হয়, দামটা 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। সয়াবিন তেলে গত সপ্তাহে কিন্তু শুল্ক না কমানোর ফলে বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছিল। শুল্ক যেহেতু কমিয়েছে, সেক্ষেত্রে সরবরাহটা আরেকটু বাড়ছে, কিন্তু দামটা কিন্তু কোনো হেরফের নাই। তবে সবজির বাজারে সরবরাহ ভালো হওয়ায় কিছুটা হলো দাম কমে। যদি এক কথা আপনাকে বলা হয়, বাজারে আছে আলুর দামে কোনো কমার লক্ষ্য নেই, পেঁয়াজ সহ সবজির দামটা মোটামুটি নাগালে রয়েছে। মূলত এই ছিল রাজধানীর বাজার পরিস্থিতি। শরীফ আহমেদ, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এবার চট্টগ্রামের বাজার পরিস্থিতির খবর জানবো। যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, কি পরিস্থিতি দেখছেন চট্টগ্রামের বাজারে? আলুর দাম তো ঢাকার বাজারে এখনো সেই অর্থে কমেনি, চট্টগ্রামে কমেছে কিনা? আর অন্যান্য যে নিত্যপণ্য আছে সেগুলির দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কতটা ওঠানামা করছে? দেখুন, আলু দিয়ে শুরু করি আমরা। আসলে এই মুহূর্তে সবজির বাজারে আছে, আমরা যেটি দেখছি সেটি হচ্ছে আলু যে গত সপ্তাহ দুয়েক আগে যে 70 টাকা কেজি হয়েছিল, সেটি আসলে এখনো পর্যন্ত নামেনি পুরনো আলু। তবে নতুন আলু গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে, সেটি এখন 120 টাকায় বিক্রি হচ্ছে। আমরা এই ছাড়া অন্যান্য যে সমস্ত সবজিগুলো রয়েছে আমরা দেখছি সবগুলো সবজির দামই আসলে গত সপ্তাহের তুলনায়
খানিকটা নিচের দিকে, এবং সেক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে দেশের নানা জায়গা থেকে সবজি আসছে এবং সেই সবজি সামনে যেহেতু শীতের ঝাঁকিয়ে বসছে, শীতকালীন সবজি আরও বাড়লে, সরবরাহ আরও বাড়লে দাম আরও কমবে বলে তারা মনে করছেন। আমরা একটু বলতে চাই যে মুরগির দাম এই সপ্তাহে আসলে মুরগির দাম, দেশি মুরগির দাম বেশ বেড়েছে, প্রায় 30 টাকা কেজিতে বেড়েছে। সোনালী এবং ব্রয়লার মুরগি 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। এরকম একটি দামের হেরফেরের মধ্যে আজকে চট্টগ্রামের এই বাজারগুলো চলছে। আমরা এটি নিয়ে আসলে বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে মাঝখানে বাজার তদারকি করা হয়েছিল, সেই বাজার তদারকির ফলে তারাও কিছুটা স্বস্তি পেয়েছে। অর্থাৎ তারা যেটি বলছেন সেটি হচ্ছে যদি কোনো কারণে পণ্যের দাম বাড়ে সেক্ষেত্রে ক্রেতাদের সঙ্গে তাদের এক ধরনের বাকবিতণ্ডা হয়, তাদের যে পার্মানেন্ট যে কাস্টমার রয়েছে সেগুলো অনেক সময় সরে যাবে, এবং সে কারণে তারাও চান যে কম দামে সবজি বিক্রি করতে, কিন্তু পণ্য বিক্রি করতে, কিন্তু যেহেতু তাদেরকে চড়া দামে কিনতে হয় সেই একই কারণে বাড়তি দামে বিক্রি করা ছাড়া তাদের কোনো গত্যন্তর থাকে না, এবং এই কারণে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই মনে করছে যে এই বাজার তদারকির ক্ষেত্রে জেলা প্রশাসন এবং ভোক্তাধিকারের যে টিমগুলো রয়েছে তারা যাতে আরও বেশি সক্রিয় হন। যদি সেটি করা যায় তাহলে বাজারের যে অস্থির পরিস্থিতি সেটি অনেকটাই কমে আসবে। রিটন, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার বরিশালের বাজার পরিস্থিতির খবর জানবো। সেখানে আছেন সহকর্মী আলামিন। আলু পেঁয়াজের খবর আমরা শুনলাম ঢাকা এবং চট্টগ্রাম থেকে। বরিশাল থেকে আপনি জানাবেন মাছের বাজারের পরিস্থিতি, মাছের দামে ওঠানামা আছে কিনা, বা ইলিশের বাজারের পরিস্থিতি জানাবেন। দেখুন, বরিশালে কিন্তু ইলিশের বেশ সংকট রয়েছে, যেহেতু শীতের মৌসুম পড়ার সাথে সাথেই কিন্তু ব্যবসায়ীরা বলেন যে আসলে নদী বা সাগরে ইলিশের ধরা কম পড়ে। এই কারণে কিন্তু আসলে বরিশালের বাজারে ইলিশ সরবরাহ নেই বললেই চলে। এবং আজকে যে শুক্রবার যে বাজারের পরিস্থিতি সেটি যদি আমি দেখাই, সেক্ষেত্রে কিন্তু আজকে বাজারে ক্রেতার সংখ্যাও কিন্তু কমেছে। সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে যখনই নদী এবং সাগরের মাছ কম আসে তখনই কিন্তু বাজারে ক্রেতা সংকট দেখা দেয়, এবং সেই ক্রেতা সংকটই কিন্তু আজকে শুক্রবার দিনে আমরা দেখছি। এবং মাছের দামও কিন্তু বেশ চড়া রয়েছে। যদি ইলিশের কথাই বলি, ইলিশ কিন্তু প্রতি মন ইলিশে কিন্তু 4 থেকে 4,500 টাকা পর্যন্ত বেড়েছে, এবং খুচরা বাজারে কিন্তু 300 থেকে 400 টাকা পর্যন্ত ইলিশের দাম বেড়েছে। সেক্ষেত্রে আজকে যে ইলিশের দর চলছে সেটি হচ্ছে যে 1200 গ্রামের যে ইলিশ সেগুলো প্রতি মন বিক্রি হচ্ছে 77,000 টাকা। 1 কেজির যে ইলিশ রয়েছে সেগুলো প্রতি মন বিক্রি হচ্ছে 75,000 টাকা, এবং এলসি অর্থাৎ 600 থেকে 900 গ্রামের মধ্যে যে ইলিশগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 65,000 টাকা প্রতি মন, এবং 500 এবং 550 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি মন 53,000 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং যদি খুচরা বাজারের কথা বলি, খুচরা বাজারের ক্ষেত্রে কিন্তু 200 থেকে 300 টাকা পর্যন্ত ইলিশের দাম বেড়েছে, এবং সেগুলো কিন্তু 1200 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1925 টাকা দরে। এর পাশাপাশি খুচরা বাজারে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে দাম বেড়েছে, এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে, যে তেলাপিয়া মাছ, পাঙ্গাস এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে, এবং মাছের সরবরাহ কিন্তু একেবারেই কম, যার ফলে কিন্তু এই বরিশাল নগরীর যে পোর্ট রোড মৎস্য আড়তটি রয়েছে সেখানে কিন্তু মাছের সরবরাহ কমেছে, এবং খুচরা বাজারে কিন্তু মাছের দাম বেড়েছে। এবং ক্রেতারা বলছেন যে প্রতি শুক্রবারে কিন্তু তারা আসেন, এবং এই যে চিত্রটি সেই চিত্রটি আসলে কখনোই দেখা যায়নি, কিন্তু আজকের যে চিত্র, মাছ একেবারেই কম এবং ক্রেতার সংকটও রয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম থেকে আমরা নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলাম। যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দেশের ঋণমান এক ধাপ অবনমনের পর এবার বেসরকারি খাতের 6টি ভালো ব্যাংকের দীর্ঘমেয়াদী আমানতের পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক করল আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডিস। প্রতিষ্ঠানটির সিঙ্গাপুর অফিস থেকে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্যাংকগুলো হলো ব্র্যাক, সিটি, ডাচ বাংলা, স্টার্ন, মার্কেন্টাইল ও প্রিমিয়ার। পাশাপাশি 3টি ব্যাংকের রেটিংও এক ধাপ অবনমন করা হয়েছে। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের দীর্ঘমেয়াদী স্থানীয় ও বৈদেশিক মুদ্রার আমানত রেটিং B1 থেকে B2-তে অবনমন করা হয়েছে, আর মার্কেন্টাইল ও প্রিমিয়ার ব্যাংকের রেটিং এক ধাপ অবনমন করা হয়েছে। তবে রেটিং অপরিবর্তিত রাখা হয়েছে সিটি, ডাচ বাংলা ও স্টার্ন ব্যাংকের। পর্যটক আনাগোনায় মুখর হয়ে উঠেছে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। ব্যাপক ভিড় হচ্ছে ছুটির দিনগুলোতে। পর্যটক বাড়ায় শীতের মৌসুমে ভালো ব্যবসার আশা করছেন ব্যবসায়ীরা।
অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৬ অক্টোবর থেকে রাঙামাটিতে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ করা হয়। ব্যবসায়ীদের দাবি, এতে পর্যটন খাতে ক্ষতি ১০ কোটি টাকার বেশি। ১ নভেম্বর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন। এরপর পর্যটক বাড়তে শুরু করে। ঝুলন্ত সেতু, পল অয়েল পার্ক, আসাম বস্তি, কাপ্তাই সহ অন্যান্য পর্যটন স্পটগুলোতে ভিড় বেড়েছে। সবুজ প্রকৃতি, হ্রদের নীল জলরাশি আর পাহাড়ি ঝর্ণায় বিমোহিত পর্যটকরা। ওয়েদারটা মোটামুটি কুল, শীতের শুরু, সবকিছু মিলে এখানকার পরিবেশটা খুবই চমৎকার। আমরা এখানে শুরু করছি আমরা পলয়েন পার্ক দিয়ে এবং বিভিন্ন লেক দিয়ে শেষ করব, কাপ্তাই যাব, ওদিক দিয়ে এখান থেকে অনন্যাকে যাব। পর্যটক বাড়ায় হোটেল মোটেলে ফিরেছে সুদিন। আশা দেখছেন ব্যবসায়ীরা। আমাদের এখানে পর্যাপ্ত টুরিস্ট রাঙামাটিতে এসেছে এবং শুধুমাত্র আমাদের এই ঘাট থেকেই আমরা অনেকগুলো বোট ভাড়া দিয়েছি। ১ তারিখের পর থেকে কিছু কিছু টুরিস্ট বাড়তেছে, আমরা আশা করছি যে ভবিষ্যতে আরো কিছু বাড়বে বলে মনে হচ্ছে। ডিসেম্বরে স্কুলে বার্ষিক পরীক্ষা শেষ হলে পর্যটক আরও বাড়ার আশা। এতে ক্ষতি কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। টুরিস্ট আগমন প্রচুর পরিমাণে আগমন হয়েছে। আশা করি আমাদের বিগত মাস ২ মাস ধরে যেটা ক্ষয়ক্ষতি হয়েছিল এটা আমরা পুষিয়ে দিতে পারবো বলে আশা রাখছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।